হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 1-এর আজকে আলোচনার বিষয় রয়েছে আইডিয়ালিস্ট থিওরি অ্যাবাউট দ্য নেচার অফ স্টেট। ঠিক আছে, তো আজকের এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা পুরোপুরি আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে, যেই অ্যাপটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো কি আছে, যে প্রথমে আছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রথম প্রতিপাদ্য বিষয় হলো রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রথম যে বিষয়টা রয়েছে সেটাই হলো রাষ্ট্র নিয়ে আলোচনা। ঠিক আছে, প্রাচীনকালে গ্রিক এবং রোমানগণ তখনকার নগর রাষ্ট্রকে সিভিটাস বা পলিস নামে অভিহিত করত। পরবর্তীকালে টিউটন যুগে রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্র বোঝানোর জন্য সর্বপ্রথম স্ট্যাটাস শব্দটি ব্যবহার করা হতো। এরপর পঞ্চদশ শতাব্দীর বিখ্যাত ইতালীয় যে কূটনীতিবাদ রয়েছেন এবং দার্শনিক, সে হচ্ছে মেকিয়াভেলি, রাষ্ট্র শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন। আস্তে আস্তে রাষ্ট্র যখন বিস্তার লাভ শুরু করতে থাকে তখন কূটনীতিবিদ এবং দার্শনিক যে মেকিয়াভেলি ছিলেন তিনি এই শব্দটিকে প্রথম ব্যবহার করেন। দীর্ঘ বিবর্তনের মাধ্যমে চালিত হওয়ার দরুন রাষ্ট্র এর সংজ্ঞাটিও বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আলাদা আলাদা দার্শনিকদের মতে আলাদা আলাদাভাবে এই রাষ্ট্র ব্যাপারে তারা সংজ্ঞায়িত করেছেন। ডেভিড ইস্টন প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের 145টি সংজ্ঞা রয়েছে। ঠিক আছে, যে ডেভিড ইস্টন রয়েছে তার মতে রাষ্ট্রের সংজ্ঞা টোটাল রয়েছে 145 ধরনের, আলাদা আলাদা রয়েছে। অ্যারিস্টটলের মতে স্বাবলম্বী এবং পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার এবং গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। ঠিক আছে, পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে যদি কিছু পরিবার একসাথে সংঘবদ্ধ হয় তাহলেই কিন্তু আমরা সেটাকে রাষ্ট্র বলবো। অধ্যাপক ল্যাস্কি বলেছেন কি, আধুনিক রাষ্ট্র হলো এমন একটি ভৌগোলিক সমাজ যা শাসক এবং শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে। যে থাকে শাসক, সেই শাসক হচ্ছে তার নির্দিষ্ট আধিপত্য দাবি করে থাকে অন্যান্যদের উপরে। বার্কার রাষ্ট্র বলতে এমন একটি নির্দিষ্ট এবং বিশেষ ধরনের সংগঠনকে বুঝিয়েছেন যা বাধ্যতামূলক আইন ব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা এবং প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তা কার্যকরী পরিচালনা করে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো দ্য প্রিন্স গ্রন্থে মেকিয়াভেলি প্রথম রাষ্ট্র শব্দটির বা রাষ্ট্রের যে ধারণাটা সেই ধারণার আধুনিক ব্যাখ্যা করেছেন। রাষ্ট্র বলতে তিনি ব্যক্তির উপর ক্ষমতা আরোপকারী এক প্রতিষ্ঠানকে বুঝিয়েছেন। ঠিক আছে, তো মেকিয়াভেলির মতে হলো রাষ্ট্র এমন একটা সংস্থা যে কোনো ব্যক্তির উপর ক্ষমতা আরোপ করে। ঠিক আছে, আরোপকারী একটা প্রতিষ্ঠান যেটাকে আমরা বা তিনি রাষ্ট্র বলেছেন। ওপেনহাইমার বলেছেন যখন কোনো দেশের জনসাধারণ তাদের নিজেদের সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে তখনই তাদের একটি যথার্থ রাষ্ট্র বলা যায়। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর প্রভুত্ব অক্ষুণ্ণ রাখার একটি সংগঠন। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো রাষ্ট্র।
আচ্ছা, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদ বা আদর্শবাদ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদ, ভাববাদ এবং দার্শনিক মতবাদ নামে পরিচিত। এটি হলো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে প্রাচীন মতবাদ। ঠিক আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে যে সব থেকে প্রাচীন মতবাদটি রয়েছে সেটাই হলো ভাববাদ। আচ্ছা, প্লেটো অ্যারিস্টটলের ধারণায় ভাববাদের বিকাশ ঘটলেও পরবর্তীকালে কান্টের ধারণায় ভাববাদের যথার্থ বিকাশ ঘটে। ঠিক আছে, পরবর্তীকালে কান্টের যে ভাববাদের যে ধারণাটা তিনি দিয়েছিলেন সেটা অনেকটার বিকাশ ঘটে। ভাববাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, হেগেল, গ্রিন প্রমুখ। ঠিক আছে, ভাববাদ রাষ্ট্রের সম্পূর্ণ প্রাধান্যের কথা বলে। ভাববাদের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে বা মূল বিষয়গুলো রয়েছে সেটা এবার আমরা নিচে আলোচনা করব। দেখো, প্রথমত যে বৈশিষ্ট্যটা রয়েছে, প্রথমটা হলো যে আদর্শবাদীদের মতে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে, তাই রাষ্ট্র হলো একটি নৈতিক প্রতিষ্ঠান। মানে রাষ্ট্রের মধ্যে থেকেই কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে হলো যে হেগেলের মতে রাষ্ট্রের ক্ষমতা অসীম, চরম এবং সর্বব্যাপী। ঠিক আছে, যে রাষ্ট্রের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা রয়েছে অসীম, যার কোনো সীমা নেই, চরম এবং সর্বব্যাপী, সুতরাং রাষ্ট্র হলো চূড়ান্ত প্রতিষ্ঠান। তারপরে ভাববাদীদের মতে রাষ্ট্রের অভ্যন্তরেই ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে চায় তাহলে কিন্তু তাকে রাষ্ট্রের মধ্যেই থাকতে হবে। ভাববাদীদের কাছে রাষ্ট্র ও সমাজ অভিন্ন। ঠিক আছে, রাষ্ট্র এবং সমাজ কিন্তু দুটো আলাদা কোনো জিনিস নয়, ভাববাদীদের মতে দুটোই একই জিনিস। ভাববাদীরা রাষ্ট্রকে ঈশ্বরের রূপ বলে মনে করেছেন। তারা রাষ্ট্রের অন্যায়কেও ন্যায় বলে প্রতিস্থাপন করেছেন। রাষ্ট্রের যদি অন্যায় হয় তাহলে সেটাকেও কিন্তু তারা ন্যায় হিসেবেই বিচার করেছেন। আচ্ছা, তারপরে রয়েছে কি অ্যারিস্টটলের মতে রাষ্ট্রহীন মানুষ হয় পশু নয় দেবতা। ঠিক আছে, রাষ্ট্রহীন মানুষ শুধুমাত্র পশুই হতে পারবে, আর যদি পশু না হয় তাহলে সে হবে দেবতা। এদিক থেকে বলা যায় আদর্শবাদীরা রাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলে গণ্য করেছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো, আচ্ছা, লাস্টে রয়েছে কিছু সমালোচনার বিষয় রয়েছে এই ব্যাপার নিয়ে। তো প্রথমে ভাববাদ নানা দিক থেকে সমালোচিত হয়েছেন। তার প্রথম যে সমালোচনাটার মধ্যে দেয়, সমালোচকদের মতে আদর্শবাদীরা রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করে স্বৈরাচারী রাষ্ট্রের ধারণাকে সমর্থন করেন। মানে রাষ্ট্রকে ভগবান যদি সমতুল্য বলে তারা সেটাকে, তার স্বৈরাচারিতাকে বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সমালোচকদের মতে কি আদর্শবাদ হলো কল্পনাপ্রসূত এবং আদর্শবাদীরা রাষ্ট্রীয় প্রাধান্য দিতে গিয়ে ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। মানে ব্যক্তির যে নির্দিষ্ট কোনো স্বাধীনতা থাকা উচিত সেটা কিন্তু তারা পুরোপুরি অস্বীকার করেছেন। সমালোচকদের মতে এই মতবাদ চরম রক্ষণশীল। তারপরে মার্ক্সবাদীরা আদর্শবাদকে কোনোভাবেই স্বীকার করে না, কারণ তাদের কাছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। ঠিক আছে, যে কোনো শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে তারা রাষ্ট্রকে দেখেছেন। কিন্তু সমালোচনা থাকা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে আদর্শবাদ মূল্যবান, হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে ধারণার প্রয়োজন কিছুটা কমেছে কিন্তু মূল্যহীন হয়ে যায়নি। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট কি আছে, তোমাদের যে আলোচনার বিষয়টা ছিল তোমাদের আজকে এতটুকুই ছিল। ঠিক আছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।